Good morning to all of you. কি অবস্থা, সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। সবাই আসতেছে না কেন? এখনো পর্যন্ত 40 জন। রোল নাম্বার 36। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ডাটা শিট পাইছো? স্যার একটু চেক করতে হবে, আমার বাসায় সকাল থেকে কারেন্ট নাই, তো আজকে ক্লাসটাও কষ্ট করে করতেছি। আচ্ছা আচ্ছা, বাকিরা কি অবস্থা, পাইছো কি না ডাটা শিট? জি স্যার। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমাদের গ্রুপগুলোকে একবার বলা যাবে স্যার, কত থেকে কত নম্বর পর্যন্ত ছিল? তোমাদের গ্রুপ, হ্যাঁ বলা যাবে না কেন। তাহলে একটু নোট করে নাও সবাই যাতে পায় আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। রোল নাম্বার 1 থেকে 5, তারপর হচ্ছে 6 থেকে 11, 12 থেকে 16, 17 থেকে 20, সরি 17 থেকে 22, 23 থেকে 27, 28 থেকে 33, এগুলো হচ্ছে A1 এর। আর A2 হচ্ছে 34 থেকে 38, 39 থেকে 43, 44 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, আর 60 থেকে 65। ঠিক আছে? পাইছো? সবার গ্রুপগুলো পাইছো? জি স্যার। তো শুরু করে দিই। দাদা আসলে আসবে না, আসলে নাই আসলে। আমরা আজকে লাস্ট 3টা এক্সপেরিমেন্ট দেখবো। লাস্ট বলতে তোমাদের একটু সিকোয়েন্সটা একটু হ্যাম্পার হয়েছে। সিইউডি এর পরে করার কথা ছিল অ্যালার্ম কোয়াগুলেশন, দেন হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। আমরা ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনটা আগে দেখে ফেলছি। আজকে দেখবো অ্যালার্ম কোয়াগুলেশন, টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্ম, টিসিএফসি এবং হচ্ছে আর্সেন। 3টা এক্সপেরিমেন্ট। তবে আমরা যে সিকোয়েন্সে দেখাই না কেন, তোমাদের রিপোর্টের সিকোয়েন্স হবে কিন্তু আগে যে শিডিউলটা দেওয়া আছে ওই সিকোয়েন্স অনুযায়ী। এটা আমি তোমাদের ডাটা শিটে কিন্তু নোটটা লিখে দিচ্ছি যে রিপোর্টের সিকোয়েন্সটা ঠিক থাকে। এখন যে এক্সপেরিমেন্টটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অফ ওয়াটার। যে সেখান মাইক্রোবায়োলজিক্যাল বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, সেখান থেকে আমরা স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। সালাম স্যার আমরা যে স্যার আগে ল্যাব রিপোর্টটা স্যার করছিলাম স্যার, ওটা তো স্যার মানে হাতে লিখে দিছিলাম না কি স্যার টাইপ করে দিছিলাম, এটা স্যার ভুলে গেছি স্যার। এখন এটা আসলে আমরা যদি টাইপ করে দেই বা মানে এক্ষেত্রে কোনো ঝামেলা হবে কিনা? না, কোনো ঝামেলা নাই। তোমরা অনলাইনে যে রিপোর্ট যেগুলো হচ্ছে সেগুলাই শুধু জমা দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আগের গুলা যেভাবে দিয়ে থাকি সমস্যা নেই। না, এটা থাক। আর হচ্ছে কিন্তু প্রেজেন্টেশন বলো কিংবা কুইজ বলো,
বা ভাইবা বলো, সবগুলা কিন্তু হবে তোমার 1 থেকে, সব এক্সপেরিমেন্টের উপর। ঠিক আছে? জি স্যার। কুইজের ডেট পাইছো তোমরা সবাই? তোমাদের কুইজের ডেট পাইছো সবাই? জি স্যার, নেক্সট উইকে বুধবার বলছে। বুধবার নাকি মঙ্গলবার? হুম। ওয়েডনেসডেতে স্যার। শিওর? এ শাফকাত, আমাকে মঙ্গলবার বলছো মনে হয়। সৌরভ আছো এখানে? রোল নাম্বার 1 সেও নাই, অ্যাবসেন্ট। আচ্ছা দেখো, এটা আমি পরে জানাবো, সমস্যা নাই। মঙ্গলবার হোক আর বুধবার হোক, যে কোনো একটা হবে। আচ্ছা, ফাইনালি জানানো হবে। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ওয়াটার স্যাম্পল, সেখানে কোনো ধরনের প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম আছে কিনা সেটা আইডেন্টিফাই করব। বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, সবগুলা যে আমাদের জন্য হেলথের জন্য রিস্ক তা না, কিছু কিছু বেনিফিশিয়ারিও আছে। আবার কিন্তু আমরা যে জিনিসটা আইডেন্টিফাই করব, কলিফর্ম ব্যাকটেরিয়া, যেটা আমাদের হেলথের জন্য রিস্ক। এই কলিফর্ম ব্যাকটেরিয়া আবার দুই ধরনের, একটা হচ্ছে ফিক্যাল কলিফর্ম, একটা হচ্ছে নন ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়া। ফিক্যাল এগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ফিক্যালটা হচ্ছে যেগুলো একটু হায়ার টেম্পারেচারে নিজেদেরকে সার্ভাইভ করে রাখতে পারে, এগুলো হচ্ছে ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়া। তো এখানে দুইটারই প্রসিডিওর সেম, জাস্ট একটু ইনকিউবেশন টেম্পারেচারটা ভিন্ন, আর কিছুই না। সেটার জন্য আমরা কি করব, ফার্স্টে 100 ml স্যাম্পল নেব। এটা হচ্ছে সাকশন পাম্প, আমাদের এক্সপেরিমেন্টে ইউজ হবে। এটা ফার্স্টে অ্যাসেম্বল করা হচ্ছে এখানে। এগুলো হচ্ছে এক একটা প্যাড। এখানে ফার্স্টে প্যাডটা দেওয়া হবে, এটা টোটালটা হচ্ছে পেট্রি ডিশ, তার মধ্যে একটা প্যাড দেওয়া হয়েছে, প্যাডের মধ্যে একটা কালচার ব্রথ দেওয়া হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য। ঠিক আছে, যেটাকে মিডিয়া বলা হয় আর কি। সেটা দ্বারা আমি যে প্যাডটা দিলাম সেটাকে স্যাচুরেট করে নিলাম। দেন সাকশন পাম্পের মধ্যে একটা ফিল্টার পেপার সেট করব। দেখো, মেজারিং সিলিন্ডারে 100 ml স্যাম্পল নিচ্ছি।
দেখো ভ্যাকুয়াম পাম্পটা চালু করছে, চালু করার পর সাকশন হচ্ছে, দেখো দেখা যাচ্ছে। ক্লোজ করে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে যে ফিল্টার পেপারটা সেট করছিলাম ওটাকে ওখান থেকে নিয়ে নিব। নেওয়ার পর ওই যে পেট্রি ডিশের মধ্যে যে ফিল্টার মিডিয়াম কালচারাল ব্রথ দিয়েছিলাম সেখানে ফিল্টার পেপারটা দিব। দেওয়ার পর টোটাল পেট্রি ডিশটাকে ইনকিউবেটরে 24 ঘন্টার জন্য রেখে দিব। এখানে একটু ভিন্নতা আছে। আমি যখন টোটাল কলিফর্ম বের করবো তখন তাকে রাখতে হবে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর যখন ফিকাল কলিফর্ম বের করবো তখন তাকে রাখতে হবে 44 ডিগ্রি সেলসিয়াস। দুইটাই কিন্তু 24 ঘন্টার জন্য, ঠিক আছে। নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে মনে হচ্ছে আমার কাছে। উফ, দেখো ইনকিউবেশনে রাখা হচ্ছে 24 ঘন্টার জন্য। এইভাবে একটা টিসির জন্য একটা অ্যাপসির জন্য। এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে 24 ঘন্টা পর যখন নিবা তখন যে ফিল্টার ব্যাপারটা দিছিলা ওটার মধ্যে কিছু স্পট দেখা যাবে এবং এই ফিল্টারটার মধ্যে যে দা হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিছু দাগ কাটা আছে। তো তোমার কাজ হচ্ছে আসলে কয়টা স্পট পড়ছে একটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে সেগুলো কাউন্ট করা। আর যে অনেক সময় সেটা আনকাউন্টেবল হইতেও পারে। আর যে কাউন্টেবল আনকাউন্টেবল হলে আনকাউন্টেবল লিখতে হবে, আর কাউন্টেবল হলে কতটা আছে পার 100 ml সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলোকে বলা হয় এক একটা কলম। এখন যখন টিসি বের করবা, টোটাল কলিফর্ম ব্যাকটেরিয়া বের করবা, তখন কলনের যে কালারটা দেখবা সেটা হচ্ছে মিডিয়াম রেড থেকে ডার্ক রেড। আর অ্যাপস এর ক্ষেত্রে এই কালারটা হয়ে যাবে ব্লু। তো দেখা যাচ্ছে আমাদের এখানে ব্লু কালারে, দ্যাট মিনস এটা এফসি এর জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে। এখানে প্রতিটা দাগের উপর বা প্রতিটা ঘরের মধ্যে কয়টা কলোনি আছে সেটা আমাকে লিখতে হবে। এটা হচ্ছে আমার ওই স্যাম্পলের জন্য টোটাল
কলিফর্ম বা ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া পার 100 ml। তবে তোমাদেরকে যে ডাটা শিট দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের যে স্যাম্পল সেখানে কোনো ধরনের ব্যাকটেরিয়ার প্রেজেন্স নাই, যার কারণে তোমাদের ডাটা শিটে নীল দেওয়া হয়েছে। এটা অন্য একটা স্যাম্পল থেকে জাস্ট তোমাদেরকে দেখানো হচ্ছে আসলে কিভাবে যদি ব্যাকটেরিয়া থাকে কিভাবে কাউন্ট করতে হয় সেই প্রসেসটা। ঠিক আছে, বুঝছো কিনা? কেউ একজন রেসপন্স করো। স্যার। এরপর একটা হচ্ছে আর্সেনিক। এখানে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আর্সেনেটর। তো প্রথমে এখানে আমাকে যতটুকু স্যাম্পল লাগবে সেটা হচ্ছে 50 ml স্যাম্পল। আর তার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেখানে 2 ধরনের ফিল্টার মিডিয়া ইউজ করা হয়, অর্থাৎ 2 ধরনের স্লাইড বলা হয় এগুলোকে। একটা হচ্ছে রেড স্লাইড, দেখো এখানের মধ্যে একটা ফিল্টার পেপার দেওয়া হচ্ছে। অনুরূপভাবে একটা ব্ল্যাক স্লাইড আছে। এবং খেয়াল রাখতে হবে এখানে রেড স্লাইডটা সবসময় উপরে থাকবে, ব্ল্যাকটা হবে নিচে। পজিশনটা যাতে ঠিক থাকে। এবং এই যে 2টা স্লাইড দেওয়া হয়েছে, তোমার মান নির্ণয় করতে হবে আসলে ব্ল্যাক স্লাইড থেকে। রেডটা হচ্ছে এখানে ক্যালিব্রেশনের জন্য। আর এটা এখন এখানে একটা এই টেস্টের জন্য একটা পাউডার আছে, সেটা দিতে হয়, তার সাথে একটা ট্যাবলেট দিতে হয়। যে পাউডারটা দেওয়া হচ্ছে এটা মেশিনের সাথে আছে আসলে। স্যাম্পল নেওয়া হচ্ছে 50 ml। এরপরে যে জিনিসটি দিবে সেটা হচ্ছে ট্যাবলেটটা দিচ্ছে। দেওয়ার সাথে সাথে কিন্তু এর আগে যে ব্ল্যাক এবং রেড স্লাইডের যে কম্বিনেশনটা সেটার সাথে সাথে প্লেস করতে হবে। এই দেখো প্লেস করে দেওয়া হয়েছে এবং 15 থেকে 20 মিনিটের মতো আমার ওয়েট করতে হবে।
হয়েছে 20 মিনিট পরে দেখো ব্ল্যাকটা নেওয়া হচ্ছে, ব্ল্যাক স্লাইডটা। সেটাকে আমরা এখন একটা আমাদের চার্ট আছে সেই চার্টের সাথে মিলাবো। অর্থাৎ আমি এর মধ্যে যে ফিল্টার পেপার দিয়েছিলাম সেটার মধ্যে যদি কোনো আর্সেনিক থাকে আমার স্যাম্পলের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা কালার আসবে। কালারটা বিভিন্ন রকম হতে পারে। যে এই যে চার্টের মধ্যে 10 ধরনের কালার আছে, যে কালারের সাথে মিলবে বা কাছাকাছি যাবে আমার আর্সেনিকের ভ্যালুটা হচ্ছে আসলে ওই রেঞ্জের মধ্যে। এখন এখানে যেহেতু কোনো কালার আসলে আসে নাই আমাদের স্যাম্পলের ক্ষেত্রে, যার কারণে এখানে নীল হচ্ছে। এটা হচ্ছে একটা প্রসেস। দ্যাট মিনস আমি এই চার্টের মাধ্যমে একটা রেঞ্জ বলতে পারবো যে আমার স্যাম্পলের মধ্যে আর্সেনিক এত থেকে এত থাকতে পারে। সেটা হচ্ছে একটা প্রসেস। আবার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমি মিটারের সাহায্যে বের করবো যে এক্সাক্ট ভ্যালুটা কত, সেটা আমি বের করবো। ওই একই ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে, সেটা হচ্ছে আর্সেনোমিটার। আমি যে বলছিলাম আমাদের সবসময় ভ্যালুটা বের করতে হবে ব্ল্যাক স্লাইড থেকে। ব্ল্যাক স্লাইডটা আমি আর্সেনোমিটারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর যদি কোনো আর্সেনিক থাকে তাহলে ভ্যালু আসবে, আর যদি না থাকে তাহলে কোনো ভ্যালু আসবে না, তো জিরো আসবে। বুঝতে পারছো? তাহলে আমাদের ওই স্যাম্পলের ক্ষেত্রে আর্সেনিকের ভ্যালু হচ্ছে নীল বা জিরো। লাস্ট যে এক্সপেরিমেন্টটা, স্যার তাহলে রেটটা নিলাম কেন স্যার, এটা বুঝি নেই। এটা হচ্ছে ক্যালিব্রেশনের জন্য। অর্থাৎ তোমার স্যাম্পলের মধ্যে যদি কোনো আর্সেনিক থাকে সেক্ষেত্রে রেটটা ফার্স্টে ক্যালিব্রেট করবে, ক্যালিব্রেট করার পরে তোমাকে ভ্যালুটা দিবে। বুঝতে পারছো? সরি, আসলে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। শফকাত কি বলছিলা? স্যার আর কিছু বলি না, ওই রেটটার কথাই বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, তোমাকে পাইছি। আমি তোমাদেরকে কুইজের কথা কখন বলছি, 14 নাকি 15? স্যার আপনি আমাকে যখন ফার্স্টে ফোন দিয়েছিলেন আপনি 14 তারিখ কথা বলছিলেন, তো আমি বলছি 14 তারিখ আমাদের দুইটা ল্যাব আছে, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা সয়েল। তবে বি সেকশনটাকে আমি জানি না, বি সেকশনটা জেনে স্যার আপনাকে আমি জানাবো। তো বি সেকশনের সিআর কে আমি ফোন দিছি, ওরা বললো যে ওদের রবি সোম মঙ্গল 3 দিনই সকালবেলা ল্যাব আছে। তো স্যার এটা আপনাকে জানাইলাম। তারপর বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রি কখন? আমরা বুধবার আর বৃহস্পতিবার ফ্রি। তারপর স্যার আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবার ডেটটা রাখো 9টার সময় এরকম। বুধবারে সবাই ফ্রি না? জি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর প্রেজেন্টেশন কখন দিবা? বৃহস্পতিবারে দিবা? স্যার প্রেজেন্টেশনটা স্যার একটু ডিটেলসটা কি বলা যাবে স্যার, কিভাবে কি করতে হবে? এখন অনেকে কনফিউজ। আচ্ছা, একটু বলে নি। সেটা হচ্ছে তোমাদের 15টা বা 14টা যা এক্সপেরিমেন্ট আছে সবগুলো এক্সপেরিমেন্টের উপর কিছু ব্রিফ ডেসক্রিপশন থাকবে, অত বেশি না, একটু পয়েন্ট আকারে। তোমাদের টোটাল টাইম হচ্ছে গ্রুপ ওয়াইজ 12 থেকে 15 মিনিট। এর মধ্যে হয়তোবা তোমাদের প্রেজেন্টেশনের জন্য 8 থেকে 10 মিনিট দিবে, আর বাকি সময়টা হচ্ছে ভাইবার জন্য থাকবে। ওখানে আসিফ স্যার থাকবে তোমাদের সাথে। প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আসলে কেন করছো, সিগনিফিকেন্স কি, বা তোমাদের এই যে 6টা গ্রুপ বা 5টা গ্রুপের মধ্যে যে ভ্যালু গুলো আসছে, ভেরিয়েশনটা কিরকম আসছে, কেন আসছে, কি কারণে হয়েছে, এটা আসলে এর ব্যতিক্রম হলে কি হইতো, এই জিনিসগুলো একটু আলোচনা করতে হবে জাস্ট। বুঝতে পারছো? এটা কি অনলাইনে আমরা যেগুলো ল্যাব করছি শুধুমাত্র সেগুলোর উপর?
অনলাইনের গুলো হচ্ছে ভ্যালু সহ অ্যানালাইসিস করতে হবে, আর ফিজিক্যালি যেগুলো করছে এগুলো যেহেতু তোমাদের কাছে ভ্যালু নাই, ভ্যালু ছাড়া বাকিগুলো অ্যানালাইসিস করবো আর কি, যে সিগনিফিকেন্স বলবা বাকিগুলো বলবো আর কি, ঠিক আছে? তাহলে স্যার আমরা প্রেজেন্টেশন স্লাইডটা কোন এক্সপেরিমেন্টের উপর বানাবো এটার কি বলে দেওয়া হবে? বুঝে নেই। প্রেজেন্টেশন স্লাইডটা আমরা মানে কোন গ্রুপ এক্সপেরিমেন্টের উপর প্রেজেন্টেশন স্লাইডটা বানাবো? সব এক্সপেরিমেন্টের উপর, ওভারঅল সবাইকে, অর্থাৎ গ্রুপ ওয়াইজ। A1 হবে একটা স্লটে, A2 হবে আরেকটা স্লটে, বুঝছো? স্যার তাহলে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা এক্সপেরিমেন্টের উপর স্লাইড তৈরি করতে হবে। হ্যাঁ, তুমি ইন্ডিভিজুয়াল আসলে লাগে না, ওটা হচ্ছে একেবারে যে এক্সপেরিমেন্ট ওয়াইজ করবে তা না। এটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল আমি বলি, তোমরা ক্লোরিনেশন টেস্ট করছো, ক্লোরিন ডিমান্ড করছো, তো এখানে আসলে এই জিনিসটা করতে গেলে আমার অনেক কিছু কনসিডার করতে হয়, যে স্যাম্পলের পিএইচ কত, অন্যান্য প্যারামিটারের মধ্যে টার্বিডিটি কত, সেখানে ডিসলভ অক্সিজেনের পরিমাণ কত, এগুলো আমাকে একটু চিন্তা ভাবনা করতে হয়। তাহলে এটা কেন করতে হয় সেই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করব। একইভাবে এই যে এখন যেটা দেখাচ্ছি অ্যালার্ম কোয়াগুলেশন, এটা করার জন্য আসলে অনেক সময় আমাকে পিএইচ টার্বিডিটি এগুলো মেজার করতে হবে। তাহলে এই যেগুলো আমি মেজার করতেছি কেন করতেছি, একটার সাথে একটা ইন্টার রিলেশনটা কি আসলে, সেগুলো আমাকে একটু শো করতে হবে। বুঝতে পারছো? বুঝছো কিনা? আর তোমাদের তো কাজ আরো সহজ করে দিলাম, সবগুলো ডাটা একটা শিটে দিয়ে দিলাম, তাহলে ওখান থেকে বের করাটা ইজি হবে। আর কোনো কোয়েশ্চেন? স্যার প্রেজেন্টেশনের সাথে কি ওই দিন ভাইভাও হবে? অর্থাৎ একটা গ্রুপের প্রেজেন্টেশন হবে, সাথে সাথে ভাইবা নিয়ে নিবে স্যারে। আচ্ছা স্যার প্রেজেন্টেশন যদি হয় তাহলে স্যার এটা মানে আমার মনে হয় পরের উইকে তারপর উইক দিলে ভালো হয়, কারণ স্যার এগুলো একটু স্লাইড তৈরি করতে সময় লাগবে। আর আমাদের নেক্সট উইকে স্যার স্ট্রাকচার একটা বড় অ্যাসাইনমেন্ট জমা আছে, পরে স্যার আমাদের কুইজ আছে মানে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের উইকে 15 তারিখ কুইজ, আর এর পরের উইক দ্যাট মিনস লাস্ট উইক, তাহলে ওখানে কোন ডেতে তোমরা দিবা সেটা বল, এটা আমার স্যারকে জানাতে হবে ওই জন্য। স্যার তাহলে নেক্সট উইকের বুধবার 22 তারিখ, স্যার আমাদের তো ল্যাব চলার কথা 23 তারিখ পর্যন্ত সম্ভবত, তো স্যার আমরা 22 তারিখ দেই, কারণ স্যার মানে স্লাইড তৈরি করতে একটু তো সময় লাগবেই। শুক্র শনি আছে না? স্যার সব ল্যাবেরই আসলে ফাইনাল হয়ে যাবে, তো যে স্ট্রাকচার অ্যাসাইনমেন্টটা করতে আসলে খুব বেশি সময় লাগে, টাস্কগুলো হাতে সলভ করতে হয়, আর মানে লোডের ভ্যারিয়েশন মানে করতে একটু সময় লাগে স্যার। আমরা আমার মনে হচ্ছে মঙ্গলবারের মধ্যে দিয়ে দিলে বেটার। আবার মঙ্গলবারের মধ্যে দিয়ে দিলে বেটার আর কি, তোমার 21 তারিখের মধ্যে আর কি। স্যার আর একটা দিনই তো স্যার, বুধবার। এটা লাস্টের দিকে হয়ে যাচ্ছে তো জানেন, কারণ মঙ্গলবারে কিন্তু তোমাদের স্লটও আছে, কিন্তু ওই স্লটে দিয়ে দাও। জি স্যার, তাহলে আপনি স্যার মঙ্গল আর বুধ দুইটা ডেটই একটু রাখেন স্যার, একটু কনসিডার যদি করা সম্ভব হয় তাহলে স্যার আপনি একটু বুধবার ডেটটা নিয়েন, তাহলে স্যার আমাদের জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কুইজ হচ্ছে 15 তারিখ, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখন লাস্ট এক্সপেরিমেন্টে দেখবো, সেটা হচ্ছে অ্যালার্ম কোয়াগুলেশন। অর্থাৎ যে সমস্ত ওয়াটার স্যাম্পলের মধ্যে যে সমস্ত পার্টিকেল সেটেল হয় না, যেগুলো সাসপেনশন অবস্থায় থাকে, প্লাস হচ্ছে ডিসলভড যে পার্টিকেল গুলো থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য আমাকে কিছু এক্সট্রা কেমিক্যাল অ্যাড করতে হয়। এর কাজটা হচ্ছে কি, জাস্ট সাসপেনশন অবস্থায় যে পার্টিকেল গুলো থাকে সেগুলোকে একত্রিত করে একটা ফ্লক ফর্ম করা। কারণ হচ্ছে এই যে কেমিক্যাল অ্যাড করবো, এগুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন, ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম, ডাইভ্যালেন্ট হয়ে থাকে, ট্রাইভ্যালেন্ট বেশি ইউজ হয়ে থাকে। যদি আমাদের এখানে ইউজ হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এই যে ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন, তার সাথে ডিসলভ পার্টিকেলের একটা অ্যাট্রাকশন কাজ করে। তো ক্রমান্বয়ে যখন একটার সাথে একটা আসতে থাকে, এগুলো একটা বড় ধরনের ফ্লক ফর্ম হয়,
আর স্পেসিফিক গ্র্যাভিটি বাড়তে থাকে, বাড়ার ফলে সে অটোমেটিক্যালি সেটেল হয়। অর্থাৎ নন সেটেলেবল পার্টিকেলকে সেটেল করার জন্য এক্সটার্নাল যে কেমিক্যাল অ্যাড করতে হয় সেটা হচ্ছে কোয়াগুলেশন প্রসেস। এখানে একজনে লিখছে রোল নাম্বার 19, কুইজটাও নেক্সট উইক নিলে ভালো হতো। নেক্সট উইকে তো কুইজ হবেই। 19 কে? স্যার ও মেবি বলতে চাইছে যে মানে যে উইকে আসলে প্রেজেন্টেশনটা মানে সেই উইকের কথা। না না, এটা জ্যোতি ম্যামকে অলরেডি জানাই দেওয়া হয়েছে, এটা চেঞ্জ হবে না। কুইজটা 15 তারিখ ঠিক থাকবেই। আমি বলছিলাম 14 বা 15 এরকম বলছিলাম, আমি বলছি আচ্ছা ঠিক আছে, এর এর বেশি যাতে আর না হয় এটা আমি বলছি, কারণ দুইটা সেকশনের একই সাথে হবে। বুঝতে পারছো? আমি একটা আইডিয়া দিব যে কি হতে পারে। মানে সেখানে শর্ট কোয়েশ্চেন থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, ট্রু ফলস তো থাকবেই। তারপর তোমরা যে বিভিন্ন ক্যালকুলেশন করছো, বিইউডি ক্যালকুলেশন, সিইউডি, তারপর হচ্ছে ক্লোরিন ডিমান্ড কার্ভ যেটা গত ক্লাসে দেখাইছিলাম সেটা, আজকে অ্যালার্ম কোয়াগুলেশন পড়াচ্ছি সেটা, এগুলো কিন্তু থাকতে পারে। বা থাকতে পারে বলতে সবসময় থাকে আর কি আসলে। বুঝতে পারছো? ছোট ছোট কোয়েশ্চেন হবে, বেশি হবে বড় না। আর কিছু ট্রিকি কোয়েশ্চেন তো থাকবেই, যে একটু আগে বলছিলাম একটার সাথে একটা রিলেশন আসলে কি রকম হয়, যে প্যারামিটার একটা চেঞ্জের কারণে আরো অন্যান্য প্যারামিটারে তার ইম্প্যাক্টটা আসে, সেটা কিভাবে আসে। যেমন ডিজলভ অক্সিজেনের সাথে বিইউডির যে রিলেশনটা আমরা দেখাইছিলাম কার্ভের মাধ্যমে, সেটা কেন হয়, এগুলো একটু জানা থাকতে হবে। আর কোনটা কোন মেথডে করছে একটু মনে রাখবা। যেমন আমি যদি বিইউডির কথা বলি, সেটা হচ্ছে তোমার উইংক্লার মেথড, এরকম বিভিন্ন এক একটা মেথডের মাধ্যমে করা হচ্ছে, এগুলো একটু দেখবা। প্লাস হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর এবং মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এগুলা কিভাবে আসছে আর কি আসলে, ঠিক আছে, কোনটার কি সিগনিফিকেন্স, এগুলো একটু দেখে নেবা। আচ্ছা এবার আসো, এটা আমরা কিভাবে করব এই জিনিসটা, অ্যালার্মটা আমি একটু বলি। ভিডিওটা যদি সরাসরি দেখাই ফেলে বেটার। প্রথম কাজ হচ্ছে আমার যে স্যাম্পলটা, এই স্যাম্পলের পিএইচ এবং টার্বিডিটিটা মেজার করব। ঠিক আছে, দেখো দেখতে বোঝা যাচ্ছে যে স্যাম্পল প্রচুর টার্বিড। এখানে ইনিশিয়াল পিএইচ এবং টার্বিডিটি কি পরিমাণ আছে সেটা আমি বের করবো। এটা কেন বের করব? কারণ অ্যালার্ম কোয়াগুলেশনের টার্গেটে হচ্ছে সাসপেনশনে যে পার্টিকেল গুলো আছে সেগুলোকে রিমুভ করা। তো সেগুলোকে রিমুভ করলে আমার টার্বিডিটি কমে যাবে। আমি যদি ইনিশিয়াল টার্বিডিটি দেখি, প্লাস হচ্ছে কোয়াগুলেশনের পরে আবার যদি টার্বিডিটি মেজার করি, তাহলে কি পরিমাণ টার্বিডিটি কমলো বা রিমুভাল এফিসিয়েন্সি কত, সেটা আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে টার্বিডিটি এবং পিএইচ মেজার করা। দেন হচ্ছে 6টা স্যাম্পল নেব, প্রত্যেকটাতে 500 ml করে। একই স্যাম্পল দেখো, 6টা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যালার্ম যে ডোজটা সেটা ভিন্ন ভিন্ন করে দিব।
তাহলে আমার 6টা বিকারের মধ্যে স্যাম্পল নেওয়া হয়ে গেছে 500 ml করে। আবার তার মধ্যে আমি আমার রিকোয়ার্ড অ্যালার্ম ডোজ দিয়ে দিব, ক্রমান্বয়ে বাড়াতে থাকবো। একটাতে দিব ধরো 5 ml। আমার যে স্টক সলিউশন দেওয়া আছে, এই স্টক সলিউশনের দেখো কনসেন্ট্রেশন হচ্ছে 17.14 গ্রাম পার লিটার। আমি তোমাদেরকে যে ডাটা শিটটা দিচ্ছি ওখানে আমি 17 রাউন্ড ভ্যালু রাখছি, 17 গ্রাম পার লিটার। আর অরিজিনাল আমাদের কাছে যে স্যাম্পলটা এখন বর্তমানে ইউজ হচ্ছে এক্সপেরিমেন্টে, তার কনসেন্ট্রেশন হচ্ছে অ্যালামের পার লিটার পানিতে 17.14 গ্রাম অ্যালাম আছে আমার এখানে। এখান থেকে আমি ভিন্ন ভিন্ন পরিমাণে ডোজ দিব। প্রথম বিকারে ধরে নিচ্ছি 5 ml দিলাম, দেখো। তারপরটাতে ধরে নাও 10 ml দিচ্ছি, এরপরে 15 ml। এভাবে 6টাতে 6 ধরনের ডোজ আমরা দিব আসলে। কারণ আমি জানি না আসলে আমার সাসপেনশনে যে পার্টিকেল গুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য কি পরিমাণ ডোজ আমার লাগবে। তো আমি যখন এগুলোকে টেস্টে দিব, দেখবো ডোজ যত বাড়তে থাকবে আমার রিমুভাল এফিসিয়েন্সি তত বাড়তে থাকবে। আবার একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে অপটিমাম যে ডোজ সেটার চাইতে যদি আমি বেশি অ্যাড করে ফেলি তাহলে আবার টার্বিডিটি বাড়তে থাকবে। এর কারণটা হচ্ছে যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কেমিক্যাল আমি অ্যাড করব, তখন তার মধ্যে যে একটা ইন্টার বন্ড হয়েছিল কেমিক্যালের সাথে পার্টিকেলের, অতিরিক্ত ডোজের কারণে কিন্তু আবার রিপালসিভ ফোর্সটা ডমিনেন্ট হয়ে যাবে। তখন আবার সেটেল যে পার্টিকেল গুলো আছে সেখান থেকে সেগুলো আবার সাসপেনশনে চলে আসবে। দ্যাট মিনস তার মধ্যে টার্বিডিটি আবার বেড়ে যাবে। এই কারণে টেস্টটা করা যে অপটিমাম ডোজটা আমার বের করতে হবে, কি পরিমাণ অ্যালার্ম ডোজ আমি দিতে হবে স্যাম্পলের মধ্যে। ডোজ দেওয়া শেষ। এবার আমরা মেইন কাজে চলে আসবো, সেটা হচ্ছে স্টিয়ারিং ডিভাইসে চলে আসবো। 6টাতে 6টা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যে ডোজটা দিলাম তার সাথে স্যাম্পলের মিক্স আপ করতে হবে। তো মিক্স আপ করার প্রসেসটা হচ্ছে প্রথমে হচ্ছে র্যাপিড মিক্সিং, দেন হচ্ছে স্লো মিক্সিং। র্যাপিড হচ্ছে কারণ আমি যে কেমিক্যালটা দিলাম অ্যালার্ম, তার সাথে স্যাম্পলে যাতে ভালোভাবে মিক্স আপ হয়। তো এখানে দেখো আমি কত রেভলিউশন পার মিনিট সেট আপ করবো তার একটা ডিভাইস এখানে আছে। তো প্রথম 1 মিনিটের জন্য সেটাকে রাখবো 40 RPM এ। 1 মিনিট শেষ হওয়ার পর সেটাকে আমি 20 থেকে 25 RPM এ নিয়ে আসবো 15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য। দেখা যাচ্ছে নেটওয়ার্ক একটু স্লো মনে হচ্ছে আমার। দেখা যাচ্ছে না মানে। হ্যাঁ, বুঝতে পারি। আমি আমার ক্যাম্পাসে বসে আছি, কি করবো আসলে বলো। দেখো রোটেট হচ্ছে। প্রথমে র্যাপিড মিক্সিং দেন স্লো মিক্সিং। আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করা হবে যে রেগুলেশনটা কোন জায়গায় সেট আপ করতে হয়। এই দেখো এখানে কতটা রাখবো সেটা
তুমি ডিফাইন করে দিবা কি 20-এ রাখবা নাকি 40-এ রাখবা, কততে রাখবা। তো এটা শেষ হওয়ার পর আমি 15 মিনিটের মতো একটু ওয়েট করব। বন্ধ করে দিচ্ছে, দেওয়ার পর 15 মিনিটের মতো ওয়েট করব। কারণ হচ্ছে তার মধ্যে যে ফ্লক ফর্ম হয়েছে অর্থাৎ কেমিক্যালের সাথে পার্টিকেলের যে বন্ডটা হয়েছে, বন্ড হওয়ার ফলে সবগুলো পার্টিকেল এক জায়গায় আসছে। এখন আমি তাকে সেটেল হওয়ার জন্য সময় দিতে হবে। 15 মিনিটের মতো যদি সময় দিই তাহলে যেগুলো সেটেল হওয়া সেগুলো সেটেল হয়ে যাবে। হওয়ার পরে দেখা যাবে উপরের পানিটা অনেকাংশে ক্লিয়ার। সেটা ডোজ অনুযায়ী কোনটা বেশি ক্লিয়ার হবে, কোনটা কম ক্লিয়ার হবে। আমার কাজ হচ্ছে প্রতিটা বিকার থেকে উপরের অংশ কিছু স্যাম্পল আমি নিব পিএইচ এবং টার্বিডিটি মেজার করার জন্য। দেখো যাতে স্যাম্পলের কোনো ডিস্টারবেন্স না হয় নিচের অংশে। ফাইনাল টার্বিডিটি মেজার করতেছি এখান থেকে। স্বাভাবিকভাবে ইনিশিয়াল যে টার্বিডিটি ছিল ফাইনাল টার্বিডিটি অবশ্যই তার চাইতে কম হবে। এভাবে 6টা স্যাম্পলের জন্য 6টা টার্বিডিটি ভ্যালু এবং 6টা পিএইচ ভ্যালু পাবা। তোমার কাজ হচ্ছে পিএইচ এর সাথে অ্যালার্ম ডোজের কি ভেরিয়েশনটা হচ্ছে সেটা গ্রাফে প্লট করতে হবে। সেকেন্ড হচ্ছে টার্বিডিটি এবং অ্যালার্ম ডোজের সাথে কি ধরনের ভেরিয়েশন হচ্ছে সেটা একটু অবজার্ভ করতে হবে। এই দুইটা প্লট থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আসলে আমার করেসপন্ডিং স্যাম্পলের জন্য অপটিমাম অ্যালার্ম ডোজ কত। সাথে সাথে তোমাদের একটা বাড়তি কাজ দেওয়া হবে, এখানে সেটা বলা নাই তোমাদের শীটের মধ্যে, রিমুভাল এফিসিয়েন্সি কত সেটা একটু বের করতে হবে। বুঝা গেছে? বুঝছো কিনা? আর যদি তোমাদেরকে ডাটা শিটটা একটু দেখাই তাহলে বুঝতে পারবা। এই দেখো স্টক যে সলিউশন অ্যালার্মের তার কনসেন্ট্রেশন হচ্ছে 17 গ্রাম পার লিটার। অর্থাৎ 1 লিটার পানিতে 17 গ্রাম অ্যালার্ম আছে। এখন আমি আমার 500 ml স্যাম্পলের মধ্যে বিভিন্ন ডোজের অ্যালার্ম দিলাম, যেটা হচ্ছে ml এ 5 ml 10 ml 20 ml এভাবে। তোমার কাজ হচ্ছে ফার্স্টে এটাকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করা। দেখো ইনিশিয়ালি যখন কোনো অ্যালার্ম ডোজ দেই নাই সেক্ষেত্রে পিএইচ এবং টার্বিডিটি মেজার করছি। পরবর্তীতে অ্যালার্ম ডোজ দেওয়ার পর পিএইচ এর ভেরিয়েশনটা হবে, টার্বিডিটির ভেরিয়েশনটা দেখো 212 থেকে কমে আস্তে আস্তে 12.9 পর্যন্ত আসছে। আসার পর দেখো যখন অ্যালার্ম ডোজটা 30 থেকে 50 ml হয়ে গেল তখন তার টার্বিডিটি আবার বাড়তে শুরু করলো। অর্থাৎ
তোমার অপটিমাম ডোজ হচ্ছে আসলে এই জায়গাটাতে। এখন তুমি ভেরিয়েশনটা আরো ভালো করে দেখার জন্য তুমি ডোজের চেঞ্জটা আরো রিপিট করতে পারো, যে আমি 5 থেকে 10, 25 দিলাম, 20 দিলাম, এভাবে 35, 40 তোমার উপর ডিপেন্ড করবে। দেওয়ার পর তুমি তার টার্বিলিটি মেজার করবে। যত ফ্রিকোয়েন্সি বেশি থাকবে, অর্থাৎ ডিফারেন্সটা কম থাকবে, তোমার অপটিমাম ডোজটা বের করাটা তত একুরেট হবে। বোঝা গেছে? তাহলে আমার ইনিশিয়াল টার্বিডিটি দেওয়া আছে, ফাইনাল টার্বিডিটিও দেওয়া আছে। প্রতিটা স্যাম্পলের জন্য রিমুভাল এফিসিয়েন্সি পাওয়া যাবে না? বলো, কেউ একজন বলো। অ্যালামেরটা আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। নেটওয়ার্কের এত ঝামেলা। এখন হচ্ছে তোমার এখানে অ্যালার্ম ডোজ দেওয়া হচ্ছে, বিভিন্ন ডোজের স্যাম্পল একই, বাট অ্যালার্মের ডোজটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে?
এটা আসলে নেটওয়ার্কের প্রবলেম ভাই। আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে বুঝলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল, স্যার আমরা যে গ্রাফ স্যার পিএইচ, অ্যালামডোজ আর হচ্ছে টার্বিডিটির, ওখানে স্যার আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য তো একটা করে ডাটা দেয়া, তাহলে কি আমরা স্যার অন্য গ্রুপের ডাটাগুলো নিয়ে করব? হ্যাঁ, তোমার দেওয়া আছে না ডাটাগুলো? আমি এই কারণে তো সবগুলো এক জায়গায় এনে দিলাম। প্রত্যেকটা গ্রুপের টার্বিডিটি এবং পিএইচ এর ভ্যালু দেওয়া আছে। রাইট সাইডেরটা হচ্ছে অ্যাট্রো গ্রুপের জন্য আর লেফটেরটা হচ্ছে A1 গ্রুপের জন্য। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। রোল নাম্বার 17। জি স্যার। বুঝছো কি বলছি? জি স্যার। পরীক্ষা কখন? হ্যাঁ, স্যার আমি আসলে বুঝতে পারিনি। রোল নাম্বার 30। সবাই ঘুমিয়ে গেছে? ইয়েস স্যার, আচ্ছা স্যার। 52।58। ইয়েস স্যার আছি। 65। স্যার আছি স্যার। রোল নাম্বার 1। আছি স্যার। তুমি তো দেরি কেন? স্যার আমি স্যার যে ছিলাম প্রথমে আগে ঢুকছিলাম স্যার, কারেন্ট চলে যাওয়াতে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ফার্স্ট। আচ্ছা 7। স্যার। জি স্যার। আসো নাকি কেউ বলছে? আসসালাম স্যার। স্যার রোল 51। স্যার 51? কই থেকে আসছে 51? হ্যালো। হ্যাঁ বলো। রোল 52 স্যার। আসসালাম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। 14। জি স্যার। 20। প্রেজেন্ট স্যার। কই আছো তুমি 20? স্যার আমি একটা কাজে আসলে বাইরে আসছি, তো ওখান থেকে ক্লাস করতেছি। ও আচ্ছা 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 ঠিক আছে। এটা তো তোমাদের স্লটের বাইরে না, সেই জন্য বলতেছি স্লটের মধ্যেই তো আছে। ঠিক আছে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে 15 তারিখ না? আর কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলো। স্যার গ্রাফটা আরেকবার বুঝিয়ে বলবেন? আমি স্যার বুঝি নাই। মানে স্যার এক গ্রুপের জন্য তো স্যার অ্যালামডোজের একটা ডাটা, পিএইচ এর একটা ডাটা আর টার্বিডিটির একটা ডাটা। হ্যাঁ, তো তো স্যার এরকম 6টা গ্রুপের জন্য 6টা পিএইচ, 6টা টার্বিডিটি, 6টা ডোজ দেওয়া আছে কিনা? জি হ্যাঁ, সবগুলো ভ্যালু নিয়ে 3টা গ্রাফ প্লট করবা। একটা হচ্ছে পিএইচ ভার্সেস অ্যালামডোজ, আরেকটা হচ্ছে টার্বিডিটি ভার্সেস অ্যালামডোজ, আরেকটা হচ্ছে রিমুভাল এফিসিয়েন্সি ভার্সেস অ্যালামডোজ। বুঝা গেছে? জি স্যার বুঝছি। কয়টা? 3টা স্যার গ্রাফ। 3টা। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার অনেক আগে ল্যাব রিপোর্ট গুলো করছিলাম স্যার, যদি মানে আবার একটু আমাদের মানে ল্যাব রিপোর্ট লেখার ব্যাপারে ইনস্ট্রাকশন গুলো একটু বলে দিতেন। কি আর বলবো এগুলা, তোমরা সিগনিফিকেন্স লিখবা, অবজেক্টিভ লিখবা, কেন টেস্ট করতেছো, তারপর
এগুলো তো শীটের মধ্যে আছে, ওখান থেকে দিবা। তারপরে হচ্ছে অ্যাপারেটাস কি কি লাগে, প্রসিডিউর, ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশন করবা, আর না থাকলে প্লট থাকলে প্লট করবা, গ্রাফ প্লট। দেন তোমার রেজাল্টের উপর একটা ডিসকাশন দিবে, অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, এগুলো লিখতেই হবে। জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, সেটা তুমি হাতেও লিখতে পারো অথবা কম্পোজও করতে পারো, তোমার উপর ডিপেন্ড করে। জি স্যার। স্যার টাইপ করার ক্ষেত্রে গ্রাফটা কি এক্সেলেই করব? বুঝি নাই। স্যার টাইপ করার ক্ষেত্রে মানে যারা টাইপ করে জমা দেবে গ্রাফটা এক্সেলে করব? না, গ্রাফটা হ্যান্ডে করবা। এবার তুমি ভেরিফাই করার জন্য এক্সেলে করতে পারো, এটা তোমার উপর। তবে হাতে করে দেখতে হবে গ্রাফটা, কারণ তোমাকে যে যদি কুইজে আসে সেক্ষেত্রে তার এক্সেলে প্লট করলে হবে না, সেক্ষেত্রে হাতেই প্লট করতে হবে। গ্রাফ থাকতে পারে, অসম্ভব কিছু না। স্যার আর ল্যাব রিপোর্ট গুলা মানে প্রসিডিউর, সিগনিফিকেন্স এগুলা যদি টাইপ করি আর শুধু ক্যালকুলেশন গ্রাফ গুলা যদি হাতে করি তাহলে কি প্রবলেম হবে? করতে পারো, সমস্যা নেই, করো। জি স্যার, ধন্যবাদ। তবে একটা জিনিস, প্রসিডিউর বলো কিংবা সিগনিফিকেন্স বলো, যাই বলো না কেন, এগুলো কপি করবা, নিজের মতো করে লিখবা, ঠিক আছে? হুবহু কপি করবা না। জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, রাখি। বেস্ট। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল স্যার আমার। আসসালাম, হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে স্যার আমার একটু প্রবলেম ছিল, এই জন্য আমি স্যার জয়েন দিতে পারিনি। তো স্যার প্রবলেমটা হচ্ছে আমার সকালবেলা থেকে এখানে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছিল, একদম কারেন্ট আসতে আসতে স্যার 12টা 12:30 বাজছে স্যার। তো এর মাঝখানে যে স্যার আপনার একটা ফোন নাম্বার আমার কাছে আছে এয়ারটেল, এটাতে আমি আপনাকে ফোন দিছি কিন্তু স্যার ফোন ঢুকতেছিল। তো পরে আরেকটা নাম্বার পাই স্যার, পরে ওইটা পেতে পেতে স্যার সন্ধ্যা হয়ে যায়, এই জন্য পরে আর ফোন দিইনি, ভাবলাম স্যার ক্লাসে বলবো স্যার। আমার অফিশিয়াল নাম্বার কয়টা? স্যার আমার কাছে একটা আছে স্যার। তোমার কাছে একটা আছে না 10টা আছে, মানে কোনটা আছে সেটা আমার দেখার বিষয় না। আমার অফিশিয়াল নাম্বার একটাই, এবং ওটাতে কল দিলে পাবাই। স্যার আমি স্যার জোগাড় করার চেষ্টা করছি স্যার, পরে সন্ধ্যার সময় অন্য একটা নাম্বার আসছে, এই জন্য স্যার পরে আর ফোন দিইনি। ভাবলাম স্যার নেক্সট ক্লাসে বলবো স্যার। এখন তো যাও যাও যাও, রিপোর্ট জমা দাও, ভালো করে কুইজ দাও, তারপর দেখা যাবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। রোল নাম্বার 17 না? না স্যার, রোল 15 আমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখানে শেষ করতেছি, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।